ক্লাসে যেখানে ছিলাম সরাসরি তারপর থেকে জাস্ট এইটুক যে এই স্লাইডটা আমরা ডিসকাস করছি এবং আমরা বলছি যে কোনো বায়ারের ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে তার কালচারাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, পার্সোনাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর এগুলো সব কাজ করে। আপনারা সবাই তো ছিলেন শুভ স্যার? জি স্যার। আর শুভ তো নিশ্চয়ই এইটা মানে ভিডিও দেখার তো প্রশ্নই আসে না, কারণ শুভ ভিডিও দেখে না, ভিডিও দেখায়। সো এইটা একটা জিনিস। হ্যাঁ, এই জন্যই বলতেছি ইভেন আপলোড যদি হইতো সেটা শুভ দেখার মানে ওইটার ভিউয়ার হিসেবে শুভরে পাওয়া যেত। আমি ওইটা আগে থেকে অ্যাডভান্স বলে দিচ্ছি। আমি তো অ্যাডভান্স বলা লোক। আর আরেকটা হচ্ছে যে ওই আর শুভ তো ওই ক্যাটাগরির পিসও না যে জাকারিয়াকে জিজ্ঞেস করবে যে কি পড়াইছে, তুমি তো ক্লাসে ছিলা, কতটুকু হয়েছে, স্যার কি কোশ্চেন আবার কিছু জিজ্ঞেস করে দাবরা নিজে বের করে দিতে পারে কিনা, কিছু জিজ্ঞেস করতে পারে কিনা, একটু অন্তত জেনে নি। ওই জেনে নেওয়ার মতো কিউরিসিটি বা ওই মন মানসিকতার পদার্থ তো এখানে কোনো নাই, কারণ এখানে সবাই তো আমি কি তোমার কথা বলেছি? আমি তো তোমাকে চিনি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অ্যাফেক্টিং কনজিউমার বিহেভিয়ারের মধ্যে আমরা ফার্স্ট কথা বলছি কালচার নিয়ে, দেন কথা বলছি সাবকালচার নিয়ে, বাংলাদেশের বিভিন্ন সাবকালচার সেগুলো নিয়ে আমরা কথা বলছি, সোশ্যাল ক্লাস নিয়ে আমরা কথা বলছি। আমরা যখন গ্রুপ এন্ড সোশ্যাল নেটওয়ার্কের কথা বলতেছি, এই গ্রুপ সোশ্যাল নেটওয়ার্কতে তিনটা প্যাটার্নে হইতে পারে। একটা হচ্ছে মেম্বারশিপ গ্রুপ, একটা হচ্ছে অ্যাসপাইরেশনাল গ্রুপস, আর একটা হচ্ছে রেফারেন্স গ্রুপস। আচ্ছা, মেম্বারশিপ গ্রুপ কি? সে ফর एग्जांपल আমার ফাউন্ডেশনের যারা মেম্বার, ডোনার মেম্বার যারা বিভিন্ন ক্যাটাগরি মেম্বার আছে, ও মানে আমার মেম্বার হইতে পারতেছে, হইতেছে কেন? মেম্বার হইতে চায় দেখেই তো, মানে আমি তো আর তাহলে জোর করে মেম্বার বানাইতে পারবো না। তো সে নিজে থেকে মেম্বার হইতে চাইতেছে, তার মানে হ্যাঁ ঠিক আছে, একটা ভালো কাজের সাথে আছি, আমি এখানে মেম্বার, এইটার মেম্বার হিসেবে আমি আছি, নিজের পরিচয় দিতে পারতেছে। যারা বোর্ডে আছে বলতে পারতেছে আমি এইটার বোর্ডে আছি। একটা স্কুলের পরিচালনা পর্ষদে যারা আছে, একটা ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদে যারা আছে, এইটা বিওটিতে যারা আছে, সো বিভিন্ন ক্যাটাগরি মেম্বারশিপ গ্রুপ আছে। এইটা একটা। আরেকটা গ্রুপ হচ্ছে অ্যাসপাইরেশনাল গ্রুপ। সো কোন ধরনের জায়গায় মানুষ, কোন গ্রুপগুলোর মানুষ মেম্বার হইতে চায়, ইউজুয়ালি চায় সোশ্যাল স্ট্যাটাসের কারণে চায়, তার সোশ্যাল ইমেজের কারণে চায়, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে সে ঢাকা ক্লাবের মেম্বার হতে চায়, সে গুলশান ক্লাবের মেম্বার হতে চায়, উত্তরা ক্লাবের মেম্বার হতে চায়, সে বিজিএমই এর মেম্বার হতে চায়, বিকেএমই এর বোর্ডে যেতে চায়। সো এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে অ্যাসপাইরেশনাল গ্রুপস। আরেকটা হচ্ছে রেফারেন্স গ্রুপস, যে রেফারেন্স পারসনরা তাদেরকে মোটিভেট করে, ইনফ্লুয়েন্স করে, যাদেরকে তোমরা ইনফ্লুয়েন্সার বলো, মোটিভেশনাল স্পিকার বলো, তাদেরকে তোমরা সোশ্যাল পার্সোনালিটি বলো, মিডিয়া পার্সোনালিটি বলো, ফেসবুক এমপি বলো, যাই বলো না কেন। এই গ্রুপ এন্ড সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে দিন শেষে তুমি মানে যতই বলো যে তুমি মনে করো আজকে যদি এরকম হয় যে ইউনিভার্সিটি স্কলার প্রতিদিনই মানে সেই রকম খুব দারুণ দারুণ মানে ছোট ছোট ভিডিও বানায়, প্রো বানায়, এক একটা ক্লাসে, ল্যাবে, মেশিনে, তোমাদের কাজকর্মে, মানে এমন ভাবে যদি প্রতিদিন এক একটা করে ভিডিও দেওয়া শুরু করে যে দেখলে মনে হবে যে বাংলাদেশের সেরা পড়াশোনা বোধহয় এই ইউনিভার্সিটিতেই হইতেছে। এটা দেখানো বা বোঝানো তো কোনো ঘটনা না, তেমন কোনো কঠিন কোনো কাজ না। তারপরে তোমাদের কাছে কয়জনের কাছে মনে হয় যে এইটা দেখে একেবারে সব বন্ধ করে এখানে ভর্তি হয়ে যাবে বললাম? কারণ কি? কারণ এটা একটা সেন্সিটিভ চয়েস, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে মানুষ একটু ক্রস চেক করে, একটু জাস্টিফাই করে, একটু কারোর না কারোর সাথে ভেরিফাই করে, যাচাই করে। ওই ছেলেটা বা মেয়েটা অন্তত আরেকজন হইলেও জিজ্ঞেস করবে, জানতে চাবে। যদি তার পরিচিত এই ইউনিভার্সিটি কেউ না থাকে, বনানীর কোনো ইউনিভার্সিটি কেউ পরিচিত থাকলেও তারা জিজ্ঞেস করবে যে এই ইউনিভার্সিটি সম্বন্ধে এরকম শুনছি, আপনার কোনো আইডিয়া আছে কিনা, কেমন হতে পারে ইউনিভার্সিটি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এই সে এখন পজিটিভ বললে ওর কাছে পজিটিভ, নেগেটিভ বললে ওর কাছে নেগেটিভ। এটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। এখন
কখন কোন সিমগুলো বেশি চলবে, কখন কোন মোবাইল ফোনের ব্র্যান্ডটা ট্রেন্ডের মধ্যে চলে আসবে, কখন কোন জিনিসটা বেশি হবে, এগুলো সব কিসের বেসিসে চলে? সব ওয়ার্ড অফ মাউথেই তো। আজকে তুমি ছাগল বলো, মতিউর বলো, বেনাজির বলো, ইয়া বলো, সব কি ওয়ার্ড অফ মাউথেই তো এই জিনিসগুলো এইভাবে ইয়া হচ্ছে। প্রত্যেকটা এই কারণে এইটার উপরে আসলে কিছু নাই। তোমার পজিটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং দুইটাই ওয়ার্ড অফ মাউথে খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা রোল প্লে করে। আর এছাড়া অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যা আছে সব তো আছে, বুঝছো না? সো তুমি কি ওই টেইলার জোরেও নিয়ে গেছিলা? সেটা একা তো যাওয়ার কথা না তোমার। সোশ্যাল ফ্যাক্টর, কারণ ওর ফ্যামিলি। তাহলে এই যে ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনজিউমার বাইং অর্গানাইজেশন ইন সোসাইটি, কি বলা হলো? এইটার ব্যাখ্যা করো, এই কথাটা ব্যাখ্যা করো। এই ইয়াটা এখানে পড়ে আছে কেন? আর এটা তোমার নজরে পড়ে না কেন? এতগুলো চোখ দিয়ে কি দেখো? বলো কি ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনজিউমার বাইং অর্গানাইজেশন ইন সোসাইটি। ইহা ব্যাখ্যা করো, রিয়েল লাইফ ব্যাখ্যা দিবা, দেখি কে সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইতে পারো। কারণ এত সহজ একটা জিনিস যে বুঝাইতে পারবে না, তার আসলে এখন মার্কেটিং ক্লাস করার যোগ্যতাই হয়নি। একটা ফ্যামিলি যদি ভালো না হয় তাহলে সোসাইটিতে ওই ফ্যামিলি সম্পর্কে একটু ভালো কিছু বলবে না। মানে এখানে হচ্ছে প্রসেসরে সবকিছুরই একদিকে চলে যাবে। সোসাইটিতে হচ্ছে বায়ারদের একটা গ্রুপ থাকে, তার মধ্যে ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি একটা হচ্ছে বায়ার গ্রুপ, যেখানে ফ্যামিলির ডিসিশন বাস্তব উদাহরণ দিয়ে বুঝাতে হবে। স্যার এখানে ফ্যামিলি যে বাইটা করে, দিন শেষে ফ্যামিলি কিন্তু এটা কনজিউম করে, কিন্তু অন্যান্য যে গ্রুপ যারা বায়ার গ্রুপ আছে তারা সেটা কনজিউম নাও করতে পারে। সেটা হচ্ছে কনজিউমার গ্রুপের কথাই বলা হচ্ছে, আমরা তো বিজনেস গ্রুপের সাথে তুলনা করতেছি না। এই চ্যাপ্টারটা পুরোটাই কনজিউমার গ্রুপ, বুঝছো? মানে সব পার্সোনাল কনজিউমারদের কথাই বলা হচ্ছে, কনজিউমার বায়ার দিয়ে। কে ভাই? জি স্যার। মাথায় নাই কিছু? কিছু আসে না? দেখি শুভ কিছু বলতে পারে কিনা। যারা ক্লাসে থাকে ওদের চিন্তা হয় কনভেনশনাল, যারা ক্লাসে থাকে না তাদের চিন্তা হয় ইনোভেটিভ। এখানে ইনোভেটিভ চিন্তা করলেই বড় আনসার মিলবে। বি ইনোভেটিভ। স্যার এর বাইরে তো আসলে সমাজে কোনো মানে কনজিউমার বাইং অর্গানাইজেশন নাই, ফ্যামিলির চাইতে গুরুত্বপূর্ণ নাই তো। সেটা তো বুঝলাম, তুমি আমাকে বুঝাও, উদাহরণ দিয়ে বুঝাও। এটা তো বাংলা অর্থ নয়। দিন শেষে ইন্ডিভিজুয়ালি যেই হচ্ছে ওই পার্সেস ডিসিশন নিক, ওই ক্ষেত্রে তো তার ফ্যামিলির একটা রোল থাকবেই। মানে সে কি হয় তার ওয়াইফের সাথে পরামর্শ করবে, অথবা তার বাবার সাথে, অথবা মায়ের সাথে, অথবা বড় ভাইয়ের সাথে, বোনের সাথে, তাদের সাথে ডিসকাস করার পরে তো সে বাইং ডিসিশনটা নিবে। তো দিন শেষে দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলিটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কনজিউমার বাইং অর্গানাইজেশন। এর বাইরে তো আমি কিছু দেখতেছি না। এই ক্লাসে কি মহিলা কেউ আছে? কোনো মহিলা আছে এই ক্লাসে? আছে। হ্যাঁ, নাকি কোনো মহিলা নাই, সব মেয়ে? অবশ্যই আছে স্যার। তিনজন নারী আছে, নারী নারী তিনজন মহিলা। ওমেন। আচ্ছা
তিনজন মহিলা থাকতে কোনো আওয়াজ নাই কেন? এই বলো কি বুঝো নিছে? এক এক করে তিনজন বলবা, শোনো। এটা বলতে না পারলে মায়ের আছে কবলে। আপনি আমাদের মারবেন? আরে আমার মায়ের বলতে বাংলাদেশে মায়ের যেটা বোঝায় সেটা পরীক্ষা খাতার নাই। আমি কি ওই যে ওই বর্বর স্টাইলের টিচার না জুনারের বয়স 6, 6.5, আব্দুল্লাহ 4। পৃথিবীর এমন কোনো দুষ্টামি নাই যে এরা দুজন করে না। আমার ঘরে গেলে বুঝাবে। আজ পর্যন্ত আমি ওদেরকে হাত দিইনি। তারপর তো শাসন করেন কি করে? ও আচ্ছা। কি জি? কিন্তু এখন বাচ্চারা তো বেশি দুষ্ট হয়। Never. I never slapped them. I never beat them. And never. বাংলাদেশে স্যার বাপ মা মারে না, এমন তো কোনো ফ্যামিলি দেখিনি যে বাচ্চাদের তোমাদের দেখা এখন পৃথিবীর অনেক কিছু বাকি। আচ্ছা। কি ছিল কি? তোমরা ভাবনা ভাবনি শেষ করো, তাড়াতাড়ি বলো। এক স্লাইডে একদিকে বসে থাকলে তো হবে না। ধরুন স্যার প্রত্যেক আরে দাঁড়াও, মহিলাদেরকে বলতে দাও, সব তুমি একা বললে কেমন হবে? অপশন তো 3টা নিয়েছো। এই বলো না বলে পাস করো। এই যে বলো পাস করার অপশন নাই, বইলেও পাস করতে হবে। যেটা মনে হচ্ছে তোমার সাথে একটা উদাহরণ দিবা, ইয়েস নো যা হবে হবে। বলো एग्जांपल দাও। কুইক। ফ্যামিলি সিদ্ধান্ত হ্যাঁ কি? দরকার। এখানে এটা বলা হয়েছে যে ফ্যামিলি সিদ্ধান্ত দরকার। কিসের জন্য দরকার? কার জন্য দরকার? কেন দরকার? কি পার্সপেক্টিভে দরকার? কোন ক্ষেত্রে দরকার? ফ্যামিলি সিদ্ধান্ত কেন দরকার? কার দরকার? বাইং এর জন্য। আচ্ছা, গুড। নেক্সট। হ্যাঁ, তুমি কি বলছো? মানে এক একটা মানুষের এক এক চাহিদা থাকে, তো সেই অনুযায়ী মানে যে কনজিউমার তো আমরাই। ওকে, গুড। নেক্সট। তো বুঝছি মানে বুঝাইতে পারতেছি না আমি। স্যার এখানে বুঝাইছে আমি বুঝে নিয়েছি তো। হ্যাঁ, এখানে বুঝাইছে ওগুলো গিয়ে প্রত্যেকটা সোসাইটির ভিতরে এক একটা ফ্যামিলি থাকে, আর ফ্যামিলির কিছু রুলস থাকে, তো আমরা সেই অনুযায়ী নিজেদেরকে কনজিউমার হিসেবে তৈরি করি। যেমন গুড। আচ্ছা, তিনজনই গুড, ঠিক আছে। তবে তার আগে এই তিনটা মিলে যতটুকু গুড, হুজুর একা ততটুকু গুড। কি বুঝলা? जी सर জি স্যার। হুজুর अभी जिंदा है। জি স্যার। और खेजूर का माथा यहाँ पर नहीं है। মাথা বাইরে রেখে কেউ আমার ক্লাসে থাইকো না। পদে পদে ধরা খায় যাবা, এম্বারাসমেন্টের শিকার হবা, ঝামেলায় পড়ে যাবা, পরীক্ষায় পাস করতে পারবা না, পরে আমার সাথে দেখা কয়েকবার করতে হবে। ক্লাসে কোর্স একই কোর্স বারবার করতে হলে যা হবে আর কি। ওটা তখন আর ভালো লাগবে না। মাস্টার স্যারের ক্লাস করতে যতই ভালো লাগুক, কিন্তু দুইবার করতে গেলে তখন টর্চারে মনে হবে যে একবার পাস করতে পারলাম না, দুইবার তিনবারে করতে হচ্ছে। তোমাদের সাথে যদি একটা লাইন ব্যাখ্যা করতে গিয়ে হয়, তাহলে পুরো মার্কেটিং কোর্স কেমনে শেষ করবো? ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনজিউমার বাইং অর্গানাইজেশন ইন সোসাইটি। অর্থ এমনি বোঝা যাচ্ছে। আচ্ছা, সব জিনিস বুঝ, সেটা হচ্ছে তোমরা আমার বলো দেখি যে মানুষ যত বড় হইতে থাকে, মানুষের স্বাধীনতা তত বাড়তে থাকে। ইয়েস স্যার, মানুষ তত স্বাধীন হতে থাকে না নিজের ডিসিশন নিজে মেক করার ক্ষেত্রে। তাহলে আমি কলেজ লাইফে যতটুকু স্বাধীন ছিলাম, ইউনিভার্সিটি লাইফে যতটুকু স্বাধীন ছিলাম,
এখন আমি তার চেয়ে বেশি স্বাধীন। Yes. কারণ কলেজ লাইফে আমার তত ইনকাম ছিল না, তত ইয়া ছিল না, আমার নিজের টাকা দিয়ে আমি নিজে যা ইচ্ছা তাই কিনবো, ইয়া করবো, সেটা ছিল না। কিন্তু এখন তো আমি তাই না? তাই না? স্যার আমরা আপনার পড়া দিলাম না, বিয়া করছি। রাইট ইউ আর। রেসপন্সিবিলিটিস বেশি। সমস্যা হচ্ছে যা বলবো সবই তো রেকর্ড হবে। মানুষ চিনে নাও তোমরা, বুঝেছো? আমি একা চিনতে লাভ আছে? আমি তো আর বিয়ে করবো না ইনশাআল্লাহ। যারা অবিবাহিত আছে তারাই বিপদে আছে, মানুষ চিনে নাও। পার্সোনাল ফ্যাক্টরস, সেখানে আমরা কি বলছি, এজ এন্ড লাইফ সাইকেল স্ট্যাটাস, দেন আরবিসি রয়্যাল ব্যান্ড স্টেজ, এটা জাস্ট একটা মানে ধারণার ভিতরে একটা লেভেল করা হয়েছে ইন্ডিয়ান পার্সপেক্টিভে। যে ইয়থ আমরা বলতেছি যে মানে 18 বিলো 18 ইয়থ, দেন গেটিং স্টার্টেড 18 to 35, বিল্ডার্স 35 to 50, অ্যাকুমুলেটরস 50 to 60, প্রিজার্ভার্স ওভার 60। এক কথায় বুঝতে গেলে যেটা যে নরমালি 18 বছরে নরমালি মানুষ ক্যারিয়ার শুরু করে না, 18 বছর আগ পর্যন্ত তার ইয়াং স্টেজে থাকে। সে শুরু করে তার ক্যারিয়ার যাত্রা শুরু হয় 18 থেকে 35, সেই সময়টার মধ্যে সে পড়াশোনা শেষ করে, গ্র্যাজুয়েশন করে, কখনো পড়াশোনার পাশাপাশি টুকটাক শুরু করে ইয়া করে। আলহামদুলিল্লাহ তোমরা তো মানে এই ইউনিভার্সিটিতে বা একটা মানে পার্টিকুলার ক্লাসে বিলং করার কারণে অনেক আগে শুরু করতেছো। নাহলে বাংলাদেশের মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পোলাপান মাস্টার্স পাস করেও একটা টিউশনের কথাও চিন্তা করে না, মানে বাবার টাকা আছে, ও মাস্টার্স করবে, ইয়া করবে, জব পাইলে যেদিন জব করবে। তো দেখা যাইতেছে যে বয়স 30 হয়ে গেছে, আজ পর্যন্ত কখনো নিজে 1 টাকা ইনকামও করেনি। আর সেই হিসেবে তোমরা তো অনেক দূর আগায় গেছো, অনেক আগায় আছো, আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ জিনিস। বিল্ডার্স 35 to 50, মানে 35 থেকে 50 এই সময়টাতে হচ্ছে মানুষের ক্যারিয়ার গ্রোথের স্টেজ। আস্তে আস্তে সে এই সময়টাতে ক্যারিয়ারে আস্তে আস্তে প্রমোশন, ইনক্রিমেন্ট, বিভিন্ন জায়গায় ইয়া করে সবকিছু ইয়ে করে। এই যখনই সে 50 ক্রস করলো, এরপরে আর তার নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইয়া কমে যায়, তখন আর সে নতুন ভেঞ্চার, নতুন উদ্যোগ, নতুন ইয়া এইদিকে যেতে যায় না। সে এখন চায় এই যতটুকু কামাইছি এইটাকেই ধরে রাখি, এইটুকু ঠিকঠাক মতো থাকুক, এইটাকে ধরে রাখতে হবে, ইয়া করতে হবে। ছেলেরা বলে যে এইটুকু নষ্ট করিস না, বাবা যতটুকু করে দিয়ে গেছে এটুকু নষ্ট করিস না। আর প্রিজার্ভার্স হচ্ছে ওভার 60, 60 এর উপরে গেলে সে এখন রিস্কে যাইতে চায় না, নতুন কিছু করতে চায় না, কোনো কিছু ইয়া করতে চায় না। ছেলেরা বলে যে যা পারস তুই কর, কিন্তু বুঝে শুনে করিস, সর্বনাশ করিস না। দেখছি আমি এখন আল্লাহ বিল্লাহ করতে চাই, হজ উমরা কইরা শেষ, আমার কাজ শেষ। পার্সোনাল ফ্যাক্টরস এর মধ্যে অকুপেশন থাকবে। অকুপেশনের সাথে কি সম্পর্কিত? পার্সোনাল ইনকাম, সেভিংস, ইন্টারেস্ট রেট। আচ্ছা, তোমাদের কারো সেভিংস আছে? ডু ইউ হ্যাভ সেভিংস? সেভিংস বলতে সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি না। হাউ কিভাবে সেভ করো? কিভাবে করি স্যার, এখন একটু অফ আছে, বাট এমনি যে কিভাবে? বিজনেস করতাম বা যে জব করতাম, তো ওখান থেকে আমার যে টোটাল ইনকাম হতো তার 40% সেভিংস করতাম কিভাবে সেভ করতে মানে ব্যাংক অ্যাকাউন্টে। আচ্ছা ঠিক আছে, এখন বলো। এখন সেভিংস করতে ঠিক পারছি আছে, না। আর এনিওয়ান এলস? মাটির ব্যাংক দেখছো তোমরা? জি জি স্যার, তোমাদের ঘরে আছে? আছে স্যার, রাখো এখানে। রাখি। খুব কম হয়। এখনো রাখে? হ্যাঁ, এখনো রাখি। 2024 সালে এসেও মাটির ব্যাংকে ওর বাপ মা এখনো টাকা রাখে। হ্যাঁ, আমার আব্বু রাখে। আমিও তো রাখি স্যার, বাসায় গেলে স্যার খুচরা টাকা মানি ব্যাগ যেগুলো থেকে রাখি। খুচরা টাকা না, আব্বু হচ্ছে প্রতিবারে কাজ শেষে সে একটা অ্যামাউন্ট মানে বেশি দিন আগের ঘটনা না, মানে ধরো মাত্র 2 দশক আগেও এমন ঘর পাওয়া কঠিন ছিল যাদের ঘরে কোনো একটা মাটির ব্যাংকও নাই এবং যেখানে বাপ মা ছেলে মেয়ে রাখে না। ছোটবেলায় এবং আমারও রাখছে স্যার।
এবং যখনই কোনো কিছু কেনার প্রয়োজন হতো ইয়া হয়তো মানে সবাই জানতো যে ওইখানে আমাদের কিছু অল্প কিছু টাকা জমানো আছে, ওইটা ভাঙিয়ে ইয়ে করা যায়। এবং ভাঙলে দেখা যেত যে আসলে অল্প না, অনেক হয়ে গেছে। ঈদে তুমি ঈদি পাইছো, সালামি পাইছো, সেই টাকাটা ওইখানে চলে যেত। ফ্রিতে সালামি তো কম আসতো না, যত জনের সালাম, যত সালাম তত সালামি। সেভিংস করার জন্য কি সেভিংস অ্যাকাউন্ট লাগে? ইন্টেনশন লাগে। কেন এই কথাটা আসলো? কথাটা আসলে এই কারণে যে বহু মানুষ আছে যাদের ইনকাম লাখের উপরে কিন্তু তাদের কোনো সেভিংস নেই। আবার একটা রিকশাওয়ালারও সেভিংস আছে, তার মানে সব রিকশাওয়ালার সেভিংস আছে তা নেই। যে রিকশাওয়ালার সেভিংস নাই, সেই রিকশাওয়ালার সেভিংস এই কারণে নাই কারণ ও সিগারেট খায়, পান বিড়ি জর্দা খায়। আর যে রিকশাওয়ালার সেভিংস আছে এই কারণে সেভিংস আছে যে আর কিছু খাক বা না খাক ও জানে যে আমার একটা অটো রিকশা কিনতে হবে। এইভাবে প্যাডেল রিকশাতে আমি আরেকটু বুড়ো হইলে তো প্যাডেল রিকশা চালাতে হবে না। দুটোর মধ্যে বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কেউ চিন্তা করে 8 দিনের মাস্তি, কেউ চিন্তা করে 1.5 দিনের, আর কেউ বলে যে আমি কোন চিন্তাই করবো না, শুধু মাস্তি করবো। তাহলে পার্থক্য তো হবেই, পার্থক্য তো হয়েই যাবে। এই ছবির সাথে পার্সোনাল ফ্যাক্টর, লাইফস্টাইলের কি সম্পর্ক? শৌখিন জীবন যাপন। কেন শৌখিনতা বললা কেন? স্যার কারণ যেতে হলো, তার মানে ও কি ওর ফ্যামিলি নিয়ে ওখানে যাবে না? স্যার যাবে সেটা ও না, কি ওখানে যাওয়া হারাম যাবে না স্যার সেটা বলিনি স্যার। তাহলে ও ওখানে গেলে কি তুমি ওকে শৌখিন বলে ভাইরাল করে দিবা যে ও দুর্নীতিটাকে আসছে এখানে বেড়াতে? ফিনান্সিয়ালি কিছু তো তাহলে শৌখিন বললা কেন? স্যার ভিউটা ভালো স্যার সেজন্য বিষয়টা হচ্ছে বাংলাদেশে মানে বড় লোক হইলে তো ডিফারেন্ট কথা, মানে আপার ক্লাস হইলে তো ডিফারেন্ট কথা, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ইভেন গরিব, ওদের জন্য ঘুরতে যাওয়ার জায়গা কোথায়? ওদের জন্য ঘুরতে যাওয়ার জায়গা তো দেশের ভিতরে, ও তো দেশের বাইরে যাবে না। ও তো আর সিকিমে যাবে না, দার্জিলিং এ যাবে না, মেঘালয়ে যাবে না, এমনকি ও নেপালেও যাবে না, ভুটানে যাবে না, কিংবা ওই থাইল্যান্ড ওদিকে তো যাবেই না। আচ্ছা, কারণ দেশের ভিতরেই সি বিচ আছে। তো দেশের ভিতরে যেহেতু সি বিচ আছে এবং সেই সি বিচে গরিবদের জন্য কম খরচে যাওয়া, কম খরচে আসা, কম খরচে থাকা খাওয়া ব্যবস্থা আছে না? তোমাদের কাছে কি মনে হয় যে ও জীবনে ওইখানে যাইতে পারে না শুধু টাকার ভয়ে? ব্যাপারটা কি এরকম? না। তাহলে এটা হচ্ছে যেহেতু লোকালি একটা জিনিস অ্যাভেলেবল, এটা আমাদের মানে আমাদের বিনোদন স্পট হিসেবে একেবারে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক পর্যন্ত স্বাভাবিকভাবে এটা যে শুধুমাত্র তাদের হানিমুন স্পট হইতে হবে নট নেসেসারি, এটা বেড়ানোর একটা কমন জায়গা। এই কারণে তুমি যখনই কোনো ভ্যাকেশন দেখো, ভ্যাকেশন দেখলে দেখো যে ওইখানে তিল ঠাউনেরও জায়গা নেই। এবার সেখানে কত নম্বর সতর্কতার সঙ্গে চলতেছে ওইটা দেখারও টাইম নেই, পাইছি দৌড়, কারণ যাবে আর কি, যাওয়ার তো খুব বেশি জায়গা নেই। আচ্ছা, এটা নিয়ে তো আগেও কথা বলছি, পার্সোনালিটি আর সেলফ কনসেপ্ট নিয়ে। মানে আলটিমেটলি পার্সোনালিটি তোমার সেলফ কনসেপ্টকে রিফ্লেক্ট করে, সেলফ কনসেপ্ট পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে। তাহলে কনজিউমার বিহেভিয়ারে কি কি আসতেছে? আমার পার্সোনাল ফ্যাক্টর আসতেছে, এবং ওই পার্সোনালিটি ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আছে? পার্সোনালিটি ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আছে? একটা আছে পার্সোনাল ফ্যাক্টর, একটা আছে ডমিনেন্স। মানে কি? কারে ডমিনেট করা? সেলারকে, আমার কাছে যে বিক্রি করতেছে, রিকশাওয়ালাকে, বাসের কন্ডাক্টরকে, আমার অধীনে যে আছে। তো তোমার অধীনে এখন কেউ নাই, তাহলে নিজেকে ডমিনেট করতে
মার্কেটে মানে কে নিজের ডমিনেট ইচ্ছা থাকে যে মার্কেট কিভাবে ডমিনেট করছে? মার্কেটে কোন ব্র্যান্ডটা ডমিনেট করতেছে? না না না, এটা তো ইন্ডিভিজুয়াল কনজিউমারের আলোচনা চলতেছে, বারবার প্যাচ লাগাও কেন? এখানে বিজনেস বায়ার বা মার্কেটিং এনভায়রনমেন্টের আলোচনা চলতেছে না, এখানে কনজিউমার বিহেভিয়ারের আলোচনা চলতেছে। এই দাঁড়াও তো, তোমাদের এত সময় লাগে রেসপন্স করতে। এই মনে করো যে ইয়া ঘুরতে বেরিয়েছে, এল কে কে নিয়ে ঘুরতে বেরিয়েছে, এল কে, ঠিক আছে, এল কে জয়েন্ট ভেঞ্চারে ঘুরতে বেরিয়েছে। এখন কি দিয়ে ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে, কোথায় থাকবে, এই ব্যাপারে তোমাদের কাছে কি মনে হয়? ডমিনেন্ট ক্যারেক্টার কে? কে না এল? ডিসিশন মেকার কে? কে না এল? বুঝছো না? এটারে বলে ডমিনেন্স। কোনটা খাবো, কোন রেস্তোরাঁয় থাকবো, কি দিয়ে ইয়া করবো, আজকে কি হাঙ্গর খাবো নাকি কাঁকড়া খাবো, যা খাবোই খাবো। ডমিনেন্স। কারণ ও বায়ার হচ্ছে, ও টাকা দিবে, ও কিন্তু ডমিনেন্ট তো সে। কথা বুঝছো না? বুঝো না? স্যার এইখানে ডমিনেন্সটা কি বলবো? কেন? এই যে কনজিউমার বাইং বিহেভিয়ার, ডমিনেন্ট ক্যারেক্টার, মানে তুমি নিজে ডমিনেন্ট হওয়া তো জরুরি না, কিন্তু এই মানে আমি চাইতেছি না কিনতে, কিন্তু আমি ওইটাই কিনতে বাধ্য। কারণ কি? কারণ আব্দুল্লাহর ওইটাই পছন্দ। এটা কি ব্যাপারটা এইটার সাথে সম্পর্কিত নাকি যে যার বয়স বেশি অথবা যে স্বামী বা যে স্ত্রী? না তো, হু ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার? এখানে ডমিনেন্ট কে? অটোনমি। এটা কি? এই যে তোরা যে যা বলিস ভাই, আমার ওই হরিণ চাই, বুঝছো? এই কারণে এল তো এইসব মার্কেটিং বুঝতেই রাজি না। সে মনে করে আমার মার্কেটিং আমি বানাবো, আমি এইসব মার্কেটিং দিয়ে কি করবো? ডিফেন্সিভনেস। সবাই কি অ্যাগ্রেসিভ ক্যাটাগরি হবে? সবাই কি ডমিনেন্ট বা সবাই কি অটোনমি হবে? ডিফেন্সিভ ক্যাটাগরিও থাকবে, মানে সম্প্রীতির স্বার্থে, সৌহার্দ্যের স্বার্থে, বন্ধুত্ব বজায় রাখার স্বার্থে কে এল এর অনেক অত্যাচার মেনে নিচ্ছে, মেনে নিয়েছে, মেনে নিবে, কিছু করার নাই। এখন কে যতদিন এই অত্যাচার মেনে নিবে সম্পর্ক ভালো, যখনই মেনে নিবে না সম্পর্ক খারাপ। আজকালকার মেয়েরা বান্ধবীর অত্যাচার মানতে রাজি, কিন্তু জামাইয়ের অত্যাচার মানতে পারে না, এই কারণে নাই। খালাস। যদি মানতে পারতো তাহলে টিকে যেত, নানি দাদি। স্যার ফ্রেন্ডশিপ যদি অপরচুনিটি থাকে তাহলে ফ্রেন্ডশিপ কি হবে? তুমি নিজেরে জিজ্ঞেস করো। স্যার আমি তো কিছু জানি। যেখানে ভালোবাসা বেশি এগুলো, সেখানে এগুলো বেশি করে। আচ্ছা, বলতে বলতে অ্যাডাপ্টেবিলিটি, দ্যাটস এ গুড ভার্চু। যে মানিয়ে নেওয়া, যে পাগল বুঝা যে এ পাগল, এর মাথার সার্কিটের সমস্যা আছে, এই পাগল যেহেতু সে পাগলামি করবে, এখন আমি যতই এর ঠিক করার চেষ্টা করি, পাগলরে তো আর আমি মানুষ বানাতে পারবো না। দ্যাট ইজ ওয়ান থিং। আর যে ছাগল, তাকে ছাগলই মনে করা এবং ছাগল হিসেবেই থাকতে দেওয়া, যে বেশি সময় নষ্ট করে লাভ নাই, নিজেরটা ঠিক রাখে। অ্যাডাপ্টেবিলিটি এন্ড অ্যাগ্রেসিভনেস। এখন আমি যদি মনে করি যে একদম একদম সিধা করে দিব, আহা, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানো তো? এই যে কারো যদি মনে হয় একদম সিধা করে দিব, বলেছেন যে তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলেও কখনো ওদেরকে একদম সোজা করতে পারবে না, কারণ ওদেরকে বানানোই হয়েছে বাঁকা হাড় দিয়ে। মানে সোজা করতে গেলে কার বাঁকা হাড় দিয়ে? তোমার।
তুমি কি ভাবো যে তোমার হাত দিয়ে তোমার বউ বানাইছে? না, তোমাদের অনেকে ভাবে, এই কারণে এটাও ক্লিয়ার করে দেওয়া জরুরি। তোমাদের মাথায় তো আবার কোনো কোয়েশ্চেন আসে না। পরে দেখা যাবে যে লিজার উপরে ডমিনেট করার জন্য লিজাকে বলবে যে আমার হাত দিয়ে বানানো হয়েছে, আবার আমার উপরে কথা বলিস। হ্যাঁ, তুই সারা জীবন কে উপরে ডমিনেট করেছিস দেখে আমার উপরে ডমিনেট করবি? এখন যদি লিজাকে এইসব বকওয়াস দিয়ে ডমিনেট করতে চায়, তাহলে তো লিজাকে পাল্টা কাউন্টার দিতে হবে যে অশিক্ষিত মূর্খ কোথাকার, কিছুই তো জানিস না। বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে এটা যেমন সত্যি, কিন্তু এটা যে শুভর হাড় না এটাও সত্যি। তাহলে কথা হচ্ছে কার হাড়? জিকুর। তাহলে হাড় কার? বলো একবার, বলো দেখি, জাতির নলেজ দেখি কতটুকু কমন সেন্স হয়েছে। আইকিউ কতটুকু হয়েছে দেখি এবার। তো নিচে আগে চলে কেমনে পড়ালো তোমাদেরকে দেখছো? আগাইতেই মানে সামনেই যেতে পারে। এরকম 2-3 স্লাইড করে এক ক্লাসে পড়াইলে তো 3 বছরেও শেষ হবে না। ফাইনালে কয়টা ব্লক? আর এক্সামিনালে কয়টা ব্লক মানে এই কোর্সে পুরো 10টা ব্লক, আমরা মাত্র 3টা ব্লকে মিড নিছি, এখনো কত ব্লক বাকি হিসাব করুন। স্যার এটা কি বললেন? কি বললাম মানে? স্যার 10টা ব্লক কি স্যার 2 কোর্স মিলে আছে? ঠিক আছে, পরবর্তী কোর্সের জন্য কিছু রাখো তুমি বাকি। বলো তাড়াতাড়ি বলো। 3টা ব্লকের মিটিং যেতে। আরে জীবনে একবার কিছু চিন্তা করে একটা কিছু বলো না। মাথাটারে আল্লাহ দিয়েছে কি কাজে? চিন্তা করার জন্য না চিন্তা ছাড়া থাকার জন্য? নাকি এখন থেকে নিয়ত করে বসে আছো যে আমার মাথার যত চিন্তা তা আমি আমার মাথায় নিব না, মানুষের মাথায় দিয়ে দিব? কি লাঠি দিয়ে পাটি খেয়ে আরে তুমি হার্ড গার। রাইট, আমি স্যার বলছিলাম স্যার শুরুতে স্যার সবাই স্যার আমার কনফিডেন্স সেটা ইয়েস। তো তোমার কনফিডেন্স এরকম কেন যে মানুষের, তুমি মানুষের চেহারা দেখে, মানুষের চোখ দেখে, মানুষের রিঅ্যাকশন দেখে তুমি ইয়েস থেকে নো হয়ে যাও কেন? তোমার ভোট চেঞ্জ হয়ে যায় কেন? ভোট চেঞ্জ হয়নি স্যার, তো মিউট পজ খেয়ে কেন পজ খাও কেন? তোমার কনফিডেন্স লেভেল এরকম কেন? তার মানে মানুষ যদি এখন বলে যে তুই বেটা হারাম কর, তাহলে তুমি সাথে সাথে হয়ে যাবে নাকি? না স্যার, তো এই কনফিডেন্স লেভেল থাকতে হবে না? যদি বলে যে খুঁজলে দুর্নীতি পাওয়া যাবে, তো বলতে হবে, কনফিডেন্সের সাথে বলতে হবে যে হ্যাঁ খুঁজলে দুর্নীতি পাওয়া যাবে। তো স্যার ওটা বলতে আর বোকা মেয়ে শোনো, জি স্যার বলেন। রিসিভ করে ক্লাস the first thing এই থাম। তুমি বা তোমরা আসছো কিভাবে? তোমরা প্রত্যেকে একটা কমন প্রসেসের মাধ্যমে আসছো, বাবা মায়ের মাধ্যমে আসছো। তোমরা আসছো তোমাদের বাবা মায়ের মাধ্যমে, তোমাদের বাবা মায়ের জেনেটিক অর্গানোগ্রাম এবং জেনেটিক বৈশিষ্ট্য তোমরা পাইছো। আচ্ছা, তাহলে এখানে আদম আলাইহিস সালাম কোথা থেকে আসতেছে? আদম আলাইহিস সালাম এখান থেকে আসছে যে পৃথিবীর প্রথম নারীকে হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? ছিলেন না, তখন তো তাই আমার হয়নি। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ করলেন কি? আল্লাহ দেখেন যে আদম ঘুমের মধ্যেও শান্তি পাচ্ছে না। ও জান্নাতে যখন জেগে থাকে তখনও শান্তি নেই, যখন জান্নাতে আছে তারপরেও শান্তি নেই, কারণ জান্নাতের এনজয় ফুল তো হচ্ছে না। একজন তো মানুষ একা থাকতে পারে না, মানুষ তো সামাজিক জীব বানাইছে আল্লাহ, অন্তত একটা বন্ধু তো দরকার যার সাথে একটু কথা বলা যাবে। মানে একটা আপেল খাইতে হইলেও তো সাথে একজন, আমি এক কামড় তুমি এক কামড়, তাইলেও খাওয়ার একটা মজা হয়, ঠিক আছে? এই কখনো তুমি দেখছো যে শ্যাম্পেন কেউ একা খাইতে যাইতে? বোতল খাইতে কি একা যায় না? দলবল মিলে যায়, তাহলে খাওয়া মজা পায়, ঠিক আছে? সো জান্নাতে এই কারণে খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে, ঠিক আছে? ওইখানে সব এলাও, সব হালাল। যারা খেতে চায়, আসলটা খেতে চায়, নেশা করতে চায়, তাদের জান্নাতের জন্য কাজ করা উচিত।
আর যারা দুনিয়ায় মরে পচে যেতে চায় তারা এখানে খেয়ে পড়ে থাকে। তাহলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে প্রথম নারী উনি ঘুমন্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাম পাজরের হাড় থেকে জাস্ট একটা ছোট্ট হাড় নিয়ে আদম আলাইহিস সালামের বাঁচাই দিলেন, আদম আলাইহিস সালামের ঘুম ভাঙাই দিলেন। আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখে সারপ্রাইজ, দাওয়ান কি করছিল না? কি ছিল না? ভুল ছিল নাকি দেখে? হ্যাঁ, হুর জি স্যার। আদমের জন্য। আরে বোকা ছেলে, ওইটা তো ওই হুড তো ইয়ার পরের স্টেজ, হিসাব নিকাশের পরের স্টেজ, আর এটা হচ্ছে সৃষ্টির শুরুর স্টেজ। একটা হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি, আর একটা হচ্ছে অ্যাডমিশন সেরিমনি। এখন তো মাত্র শুরু হচ্ছে, মাত্র বানানো শুরু হচ্ছে। আল্লাহ প্রথম মানুষ হিসেবে একজনকে বানাইছেন, সেই বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। এরপরে দুজনের বিয়ে দিলেন, তারপরে আদম আলাইহিস সালামের অনেক সন্তান হলো, কত সংখ্যা আমরা জানি না। এবং মারামারির ঘটনা, মৃত্যুর ঘটনা, সেই আদম সন্তান থেকে শুরু, কোরবানির ঘটনা, সব শুরু। এটা লম্বা আলোচনা। বাট তাহলে পৃথিবীর যত মানুষ আসছে দিন শেষে বাপ মা তো আদম হাওয়া। এবং নারী আল্লাহ যাকে বানাইছে, নারীর জেনেটিক অর্গানের ওই যে বাঁকা হাড়, সেই হাড় কার? কথা বুঝতে পারছি? তার মানে তোমার বাঁকা হাড় দিয়ে কিন্তু তোমার ওয়াইফরে বানানো হয়নি, কারণ তোমার ওয়াইফ হওয়ার আগে তো তুমি জানোই না কে তোমার হাড় দিয়ে বানাইলো কেন। Or you should think. So this is the scientific explanation. এই যে এত বুড়া হয়ে গেল, এখন পর্যন্ত এইটুকুই জানলাম, পারলে তো গতকালই বিয়ে করে পারো, অথচ জানোই না কিছু। মানে আইকিউও নাই, কমন সেন্সও নাই, কোনো সেন্সই নাই, নলেজই নাই, শুধু মনে করে কি না কি হয়ে গেছে, লাইক হয়ে গেছে। এগুলো লাইক হইতে আর 100 বছর লাগবে, এগুলোর যে অবস্থা। আচ্ছা, কই যাব? সাইকোলজিক্যাল ফ্যাক্টরসে কি আছে? মোটিভেশন, পারসেপশন, লার্নিং, বিলিফস এন্ড অ্যাটিটিউড। বাই দ্য ওয়ে, এই তোমার কাছে কি মনে হয় এগুলোর স্লাইড কি ফয়সাল স্যারের বানানো নাকি? হ্যাঁ, কপিরাইট 2010 পিয়ারসন এডুকেশন পাবলিশিং এন্ড প্যারেন্টিং অল। অরিজিনাল যে বুক, মার্কেটিং এর যে অরিজিনাল পিয়ারসন পাবলিকেশন, যে বুক ওয়ার্ল্ড ওয়াইড যে বুক থেকে পাবলিশন হয়, ইন্টারন্যাশনাল পাবলিকেশন, এটা সেই পাবলিশারের অরিজিনাল স্লাইড। ঠিক আছে? সো এই স্লাইড আমাদের ম্যানুফ্যাকচার না, এই কারণে এই স্লাইডে যা থাকবে সেটার জন্য ফয়সাল স্যার দায়ী না। আচ্ছা, কি মোটিভেশন? ছেলে আসলে মডেলের জন্য আমরা মডেল দিকে তাকাই নাই স্যার, আমরা তো লেখার দিকে তাকাই। স্যার আমি তো লেখার দিকে তাকাইছিলাম স্যার। আপনি দেখাইলেন, দেখছো হুজুর অবস্থা কি? দেখছেন স্যার, আপনি কতটা ইনোসেন্ট স্যার। জাতির অবস্থা কি দেখছো? আপনি এক্সপ্লেইন করার সময় মানে মাথা ভিতরে আছে স্যার কেন এগুলো বুঝছে? আচ্ছা, এগুলো তোমরা বুঝবা না, এগুলো সুন্নাত বুঝছে। তাহলে মোটিভেশন, দেন পারসেপশন, লার্নিং, বিলিফস এন্ড অ্যাটিটিউড, এগুলো নিয়ে তো আমি কথা বললাম, এগুলো বলার কিছু নেই। মোটিভেশন আসলে কি জিনিস? মোটিভেশন কি জিনিস? আরে কি অনুপ্রেরণা কি জিনিস? একটা কাজ করার জন্য তো সেটা কি জিনিস? শক্তি বা একটা আসে কোত্থেকে, পায় কোথায়, কোথায় কেনা যায়? ব্রেনের হরমোনে ফাংশন করে স্যার। আরে কোথায় কিনতে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়? আসলে মোটিভেশনাল স্পিকারদের বিভিন্ন স্টেজ। ও আচ্ছা, টাকা দিলে কিনতে পাওয়া যায়। স্যার এই স্যার, পুরো কথার বলছে মাধ্যমে স্যার। কথার মাধ্যমে স্যার। The word is product. Valuable. শব্দটাই প্রোডাক্ট, কথাটাই প্রোডাক্ট। তোমাদের প্রত্যেকের লাইফে প্রতিদিনই তোমরা এমন কিছু না কিছু করো which is motivated by others. কথা বুঝো না বুঝো না? জি স্যার। মনে করো সবাই মিলে নিচে গেলাম, এখন প্ল্যান ছিল সবাই এখন যার যার বাসায় চলে যাবে, কিন্তু হঠাৎ করে একজন বললো যে না চল চা খাই, এবং চা কোথায় খাবো? এখানে খাবো না, ওইখানে গিয়ে মালাই চা খাবো। এখন তিনজন বললো যে ধরো কাঞ্চি বললো যে না না তার বাসায় যেতে হবে, আমি এখন চা খাওয়ার টাইম নেই। বললো যে আরে তুই টেনশন নাস কেন, বিল তো আমি দিব, তোরে আমি খাওয়াবো, দরকার হলে তোরে 2 কাপ খাওয়াবো। অটোমেটিক মোটিভেশন। জি স্যার, অটোমেটিক স্যার। অটোমেটিক। বুঝছো না? হয়ে গেছে, ম্যানেজড, জি স্যার। অটো ম্যানেজড। ঠিক আছে শুরু। তাহলে
এখন একদিন মালাই চা খায়, এরপরে শুভ যদি বলে যে মালাই চা এখানে একটা খেয়েছো কিন্তু দিয়াবাড়িটা খাওনি, বাইকে করে নিয়ে যাও, ভালো না স্যার। বাইকে করে নিয়ে যাও, বাস গেল। শুভর সাথে যে গেল, এরপরে আর ক্লাসে খুঁজে পাওয়া যায় না। মেয়েটাকে এক্সাম্পলটা স্যার রোহনকে দিয়ে দিতে হবে। আমি খেলবো। এটার দিকে তাকাও, এটা কি জিনিস? পিরামিড। আরে পিরামিড না। এটা করছি স্যার, স্যার এটা করছি। Yes. Yes. এটা তো পড়তেই হবে, এটা তো পড়তেই হবে। আর প্রেজেন্টেশনে করছি। This is Maslow's hierarchy of needs. কে বলেছে? আলি স্যার, আলি স্যার। জেয়ালি স্যার। আলি। দুবাইয়ের স্যার। জেয়ালি। না। না না বলেছি আমার। আলি আলি আল আফিফ। আলী আল আফিফ। ও ওই স্যারটা। Yes, yes, ওই যে স্যার ছিল স্যার। কর্নার। আচ্ছা। Maslow's hierarchy of needs. Hierarchy of needs, মানুষের নিডেরও hierarchy আছে। কারণ একটা হচ্ছে তুমি মানে তোমার পেটে পানি নাই, তুমি পানির জন্য তৃষ্ণায় মরে যেতেছো, এখন ওই মুহূর্তে তোমার পানি বা ড্রিঙ্ক জাতীয় কিছু ছাড়া তোমার যতই বার্গার সাদা হোক, চিকেন ফ্রাই সাদা হোক, পৃথিবীর পোলাও কোরমা যাই সাদা হোক, তখন তুমি যা বলবে তোমার তো মেজাজ তত গরমিত থাকবে। অন্য সময় যদি জালি কাবাব খাওয়ার জন্য তুমি পুরান ঢাকায়ও যাও, আর তখন যদি তোমার সামনে পুরান ঢাকার জালি কাবাব আইনে দিতে চাই যে নে এখন এইটা খা, অথচ তুমি পানি নিবেশে মরে যেতেছো, তুমি তো ওইটা ছিঁড়ে মারবে। জি স্যার, আগে পানি খাই। ইস্যু ইজ নিডের একটা ক্রোনোলজিক্যাল অর্ডার আছে। ফার্স্ট হচ্ছে বেসিক নিড ফিল আপ করতে হয়, যেগুলোকে আমরা বলি ফিজিওলজিক্যাল নিডস, আমার বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেটা। ওই জিনিস ফিল আপ হয়ে গেলে এরপরে মানুষ আসে সেফটি নিডস, যে আচ্ছা ঠিক আছে আমি পেট ভরে খাইতে পারতেছি, ইয়া করতেছি, এখন আমার তো একটা বাসা দরকার, এই ভেড়া বাসায় আমি তো ওই 2 টাকা 5 টাকা ব্যাংকে যা রাখি এটা নিরাপদ না, এখানে তো কিছুই রাখতে পারবো না, কিছুই ইয়া করতে পারবো না, কিছুই কিনতে পারবো না, যাই কিনবো মোবাইলটা চুরি হয়ে যাবে, এখানে কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই। এরপরে আসে সেফটি, এরপরে আসে সোশ্যাল নিড। যখনই সে নিজে খাইতে পারতেছে, ইয়া করতে পারতেছে, নিজের একটা ঠিকানা হয়েছে, একটা টিন শেডের বাসা হয়েছে, এখনই আশেপাশের মানুষের সাথে, প্রতিবেশীদের সাথে তো একটু মিলাজিলা চলা দরকার, ইয়া করা দরকার। আমি এখন একটা নতুন বাসায় উঠার আগে মিলাদ দেওয়া দরকার, মানুষের মিষ্টি খাওয়ানো দরকার, সবার সাথে তাদের বাসায় যাওয়া দরকার, তাদের সাথে আসা দরকার, তাহলে তাদের সাথে স্ট্যাটাস মেনটেন করা দরকার। এই যে সোশ্যাল নিডস, এরপর থেকে মানুষের শুরু হয়ে যায় একটু অন্য ধরনের নিড, এটাকে আমরা বলি এস্টিম নিডস এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এস্টিম নিডসটা হয় যে না এইভাবে তো আর হচ্ছে না, আলটিমেটলি আমার একটা গাড়ি দরকার, না এইভাবে তো হচ্ছে না, আমার একটা মানে ব্র্যান্ডেড ফোন দরকার, আমার ভালো ইয়া করা দরকার, মানে নাইলে যায় না, মানে যাতে উঠা যাচ্ছে না, ওইভাবে আসলে হয় না, আমার কিছু মেম্বারশিপ দরকার, এই ক্লাব, ঢাকা ক্লাব, ইয়া ক্লাব, এইসব ক্লাবের মেম্বারশিপ দরকার, ইয়া করা দরকার, বিজিএম এর নির্বাচনে যাওয়া দরকার, এখানে ইয়া করা দরকার। আরেকটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এবার হচ্ছে পুরো সেলফ একটা আইডেন্টিটি দরকার, মানে এটা তো সবাই, মানে তুমি ওই এগুলো সব পেয়ে ফেলবা, তখন তোমার কাছে মনে হয় এটা তো সবাই, মানে আমি আর নতুন কি, প্রত্যেক বছরে এখানে 1000-এর উপরে মেম্বার আছে, এখানে 10,000-এর উপরে মেম্বার আছে, এখানে সবাই মেম্বার, 2 দিন পর পর এই প্রেসিডেন্ট হইছে, ও প্রেসিডেন্ট হইছে, আজকে এই নির্বাচন, কালকে ওই নির্বাচন, আজকে এখানে হইলাম, না এটা দিয়ে আলাদা হবে কিছু হচ্ছে না, বিশেষ কিছু হচ্ছে না, বিশেষ কিছু দরকার, আলাদা ভাবে আমি এমন কি করিলাম যাতে পৃথিবীর মানুষ আমাকে আজীবন মনে রাখবে, তখন মাথার মধ্যে এটা চক্কর দেওয়া শুরু করে। এইটা হচ্ছে তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে ডু সামথিং ইন এ ডিফারেন্ট ওয়ে বা গেট ইনটু এ ডিফারেন্ট পজিশন। আজকে আম্বানিকে পৃথিবীর মানুষ খুব বেশি দিন মনে রাখার সুযোগ কম, কিন্তু রতন টাটাকে বেশি দিন মনে রাখার সুযোগ অনেক বেশি। Why? সম্পত্তি আম্বানির চেয়ে বেশি না না, প্রপার্টি, কোম্পানি এবং কোম্পানির ডাইভার্সিটি, এমপ্লয়ি লেভেল, কোনো কিছু বেশি। কারণ হচ্ছে একজন শুধু নাচা গানা বিলাসিতা এগুলো দিয়ে ঝলক দিখলাও যা, এইটা দেখিয়ে পৃথিবী কাঁপাইছে, পৃথিবীর সব জায়গা থেকে ভাড়া করে এনে এই করছে, সেই করছে, 3 খান নাচাইছে, অনেক কিছু করছে, টাকা উড়াইছে, টাকা উড়াইছে। আরেকজন টাকা ইউজ করছে,
দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই এখন তোমার কাছে মনে হইতেছে যে রতন টাটাকে কেউ চিনেই না, টাটা কোম্পানির নাম চিনেই না, সবাই এখন আম্বানি 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 বলতে বলতে নাচতে নাচতে পাগল হয়ে যায়। এই নাচা গানা আদা একদিন কয়দিন শেষ, যে কয়দিন নাচাবো সে তো সেই কয়দিন, ওই কয়দিন তুমি নাচছো, এরপরে তুমি কপাল চাপড়াবো যে আমি এইটা দেখে নাচছিলাম, এখন তো কিছু নাই। কবরে গেলে ওই নাচা গানা থাকবে। তাহলে আমাদের ফিজিওলজিক্যাল নিডস এর মধ্যে আছে হাঙ্গার, থার্স্ট, আমাদের বেসিক যে নিড, বেসিক নিড। সেফটি নিডস এর মধ্যে আছে সিকিউরিটি, প্রোটেকশন। সোশ্যাল নিডস এর মধ্যে আছে সেন্স অফ বিলংিং, লাভ, আমাদের এই যে প্রতিবেশীর সাথে যে হৃদ্যতা, সহানুভূতি, সামাজিকতা মেইনটেইন করে চলাফেরা করা, সামাজিক কাজকর্ম করা। এস্টিম নিডস এর মধ্যে আছে আমার যে রিকগনিশন, আমার যে স্ট্যাটাস, আমার যে বিলংিংনেস, বিভিন্ন মেম্বারশিপ থেকে শুরু করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে যে সেলফ রিয়েলাইজেশন, সেলফ ডেভেলপমেন্ট, যে না আমার এখানে এই দাঁড়াও, মানে আজ পর্যন্ত তুমি কখনো পৃথিবী মানে বাংলাদেশের একজন রাজনীতিবিদ দেখাইতে পারবা যে কখনো মানে এমপি হওয়ার স্বপ্ন দেখে না? রাজনীতি করা হচ্ছে, এমপি হওয়ার স্বপ্ন দেখে না? আচ্ছা আবার আসো, এমপি হয়ে গেছে, একবার এমপি হয়েছে, বিপুল ব্যবধানে জিতছে, ও এরপরে আর এমপি ও আর নির্বাচন করবে না, এমপি আর হবে না, এই চিন্তা করে হ্যাঁ, বরং এমপি যে হয়েছে এরপরে সে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, মন্ত্রী যে হয়েছে এরপরে সে ক্যাবিনেটে যাওয়ার স্বপ্ন দেখবে, যে আমি মূল ক্যাবিনেট গুলোতে থাকবো, মূল মন্ত্রণালয় গুলো দায়িত্ব পাইতে চাই। ওইখানে যে গেছে এরপরে সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, যে কবে মরবে আবার। তাহলে মানুষের ইয়ারটা এইভাবে কাজ করে, মানুষের মানে নিড, মানুষের থার্স্ট, মানুষের গ্রিড। মানুষ তো থামে না, মানে থামাথামি আছে নাকি? মানে যার মনে করো 100 কোটি টাকা হয়ে গেছে, ও থেমে গেছে যে আর দরকার নাই, এনাফ ইজ এনাফ, এই 100 টাকার যাকাতের ক্যালকুলেশন মিলাইতে পারতেছি না, এই কারণে আর দরকার নাই, এইটার আগে হিসাব মিলাই নি, এরকম নাকি? যে ছেলেটা ভিডিও দেখে বেড়ায়, ওর কোনো কোটা আছে যে মাসে একটার বেশি ভিডিও দেখা যাবে না? না, আনলিমিটেড, মানে সারাদিন ভিডিও। সবই ভিডিও হয়ে যেতেছে, মানে ফেসবুক এখন এটা মার্কেটিং প্লেস, ভিডিও প্লেস। ইউটিউব শুধু ভিডিওর জায়গা ছিল, এখন দেখি ইউটিউব সারা পৃথিবীর বাকি সবও ভিডিওর জায়গা হয়ে যেতেছে, কারণ এখন আর পোস্ট দেওয়ার সময় নেই, এখন সব লাইভে এসে ভিডিও করো, সব ভিডিওতে চলে যাও, সব ভিডিও। পারসেপশন, এগুলো নিয়ে তো কথা বলছি। একটা হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশন, সিলেক্টিভ ডিস্টরশন আর সিলেক্টিভ রিটেনশন। একটা হচ্ছে অ্যাটেনশন, আর একটা হচ্ছে ডিস্টরশন, আর একটা হচ্ছে রিটেনশন। এটার মধ্যে পার্থক্য কি? অ্যাটেনশন থাক, তুমি ডিস্ট্রাকশন আমি কি তোমারে ছেড়ে দিছি? না স্যার। রিটেনশন কি করে আমি বুঝি না। থাক, তুমি একটু সময় নাও, একটু সময় লাগতেই পারে। তোমার তো এল আছে, তুমি টেনশন নাও কেন? তুমি তো ডমিনেন্ট ক্যারেক্টার। লার্নিং এর কয়েক ধরনের ড্রাইভস, স্টিমুলি, কিউজ, রেসপন্স, রিইনফোর্সমেন্ট। মানে এই যে তোমরা ক্লাসে বসে আছো, প্রত্যেকেরই কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ড্রাইভার আছে, মানে একটা জিনিস, একটা মোটিভেশন বা একটা জিনিস কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করছে, যে মানে কেন তুমি ক্লাসে থাকলা, কেন তুমি পালাইলা না, চলে গেলে না কেন? তুমি যে ক্লাসে বসে আছো, কিছু না কিছু ড্রাইভার কাজ করছে, which drived you to stay in the class। এবং এই ড্রাইভারটা সবার ক্ষেত্রে কিন্তু কারণটা একরকম না।
সবার ক্ষেত্রে কিন্তু কারণটা শুধু এইটা না যে মার্কেটিং ক্লাস খুব ইম্পর্টেন্ট, এটা জীবনের সাথে সম্পর্কিত, এই মার্কেটিং গুলো যত ভালো শিখবো তত জীবনে মার্কেটিং শিখতে দেওয়া হবে, এই কারণ একজনের মধ্যেও নেই। মানে এরকম কারণ হইলে বোঝা যেত যে না এটা কারণ, কিন্তু হওয়ার কথা ছিল এটা, কিন্তু এটা কারণ মধ্যেই নাই। এক একজনের কারণ এক এক রকম, বাট যেটাই কারণ থাকুক না কেন, there are some stimuli, there are some cues, there are some drives, এবং তোমার যে লার্নিংটা, সেই লার্নিংটা আসলে মানে ক্লাস করলেও তোমার মাথায় কতটুকু থাকবে কতটুকু থাকবে না, কতটুকু বুঝছো কতটুকু বুঝো নাই, পরীক্ষার আগে কতটুকু মাথায় থাকবে কতটুকু থাকবে না, তুমি ক্লাস থেকে বের হয়ে যাই বাসার মতো যাইতে যাইতে আসলে কিছু থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো আরো কিছু জিনিসের উপর ডিপেন্ড করে যে এখানে তোমার রেসপন্স কেমন ছিল, আমার রেসপন্স কেমন ছিল, এখানে রিইনফোর্সমেন্ট কতটুকু হয়েছে, এই ক্লাসটা কি ওয়ান ওয়ে ক্লাস ছিল নাকি টু ওয়ে ক্লাস ছিল। মানে ক্লাসে শুধুমাত্র আমি আমার বডি নিয়ে বসা ছিলাম, আমার মাথা অন্য জায়গায় ভাড়া দেওয়া ছিল, এই কারণে ক্লাসে আমি ছিলাম, অ্যাটেন্ডেন্স পেয়েছি, কিন্তু আর কিছু হয়নি। দ্যাট ইজ ওয়ান থিং। এইটা হচ্ছে নো রেসপন্স ক্লাস, ওয়ান ওয়ে ক্লাস ছিল। কিন্তু ক্লাসে আমার মাথা, যদিও আমি মালয়েশিয়ায় রেখে এসেছিলাম, কিন্তু স্যার মালয়েশিয়া থেকে টান দিয়ে আমার ঘাড়ে বসায় তারপরে ক্লাস করাইতে বাধ্য করছে, এইটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। বুঝছো না কথা? এই কারণে ক্লাসে প্রায় দেখবা যে কে কে সাক্ষী রেখে এর ক্লাস থেকে গায়েব হয়ে যায়, ফিজিক্যালি নাকি মেন্টালি। Physically is there, but mentally is elsewhere. তো এগুলো তো স্যারকে দেখতে হবে এবং দেখে সে অনুযায়ী অ্যাকশনে যেতে হবে। জি স্যার। এবং ওইখানে যদি দেখা যায় যে মানে এর যদি বুঝে যায় যে না আমি যাই করি না কেন, মোবাইলে যাই করতে থাকি না কেন, এটা অমুক ওয়াই স্যার কোনোদিন টের পায় না, তাইলে ওই ওয়াই স্যারের ক্লাসে ও সারা জীবন ওইটা নিয়েই থাকবে, কারণ ও সুযোগ পেয়ে গেছে। আর বাঙালি সুযোগ পেলে কি করতে পারে সবাই বলে বিলিফের ব্যাপারটা আছে। বিলিফ কিসের ব্যাপার? নাম, নলেজের নাম, অপিনিয়নের নাম, ফেইথের নাম, ঠিক আছে? এবার সেটাকে রিলিজিয়াস ফেইথ বলো, অন্য ফেইথ বলো, যাই বলো না কেন, দেন সাইকোলজিক্যাল ফ্যাক্টর, অ্যাটিটিউড, ইয়া স্যার এবারে তো আমাদের কোশ্চেনের ধারণা দিয়েন স্যার, মানে এই যে স্লাইড থেকে কিরকম কোশ্চেন করতে পারেন একটু ধারণা দিয়েন স্যার। কোনবার আবার ধারণা ছাড়া পরীক্ষা নিলাম তোমার? স্যার ওই আগের বার এই যে মার্কেটিং এর এবারে যে কোশ্চেনটা স্যার, ওই কোশ্চেনের ধারণা তো ওরকম ছিল না স্যার। মানে বলছেন যে এটা একটা এক্সাম্পল দিয়ে দিবেন, তো সেখানে স্যার আমরা ক্লাসে উদাহরণ করছি টক দোকান দিয়ে স্যার, আমরা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে করিনি, তো যেমন মাইক্রো এনভায়রনমেন্ট আর ম্যাক্রো এনভায়রনমেন্ট, সেখানে আমার ডেমোগ্রাফিক, ন্যাচারাল হচ্ছে ম্যাক্রোতে ছিল, আর ম্যাক্রোতে ছিল কোম্পানি, সাপ্লায়ার, এগুলো ছিল, তারপর মার্কেটিং ইন্টারমিডিয়েট। তো সেখানে আমার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাপ্লায়ার আর একটা কোম্পানি আমি জানি না, কারণ এটা নিয়ে তো আমাদের বেশি কথাবার্তা হয় না, এই জন্য এটা স্যার আমি একটু আমরা স্পিনিং এর সাপ্লায়ার কারা, ফেব্রিকের সাপ্লায়ার কারা, ডাইং এর কে, ফিনিশিং এর কে, এটা বলি নাই ক্লাসে ডিসকাস করি নি 100%। দুই নাম্বার হচ্ছে টঙ্গের দোকানের এক্সাম্পল মোর ডিফিকাল্ট, যে টঙ্গের দোকানের এক্সাম্পলে মাইক্রো ম্যাক্রো মিলানো ডিফিকাল্ট, কারণ ইন্ডাস্ট্রিটা তো সহজ না স্যার কিভাবে, ওটা তো ইজি, এটা তো আমরা ওইটা তো আমি ক্লাসে পড়াইছি দেখেই হ্যাঁ তাহলে যে টঙ্গের দোকানেরটা পাবে তার জন্য তো ওইটা তো আরো ইজি। কিন্তু স্যার ভেতরে জিনিসগুলো তো আমরা জানি না, আর কারণ ভিতরে কত জানতে হবে কেন? তুমি ধরো একটা ফেব্রিক ইন্ডাস্ট্রি, তো সেটা সাপ্লায়ারকে তুমি জানো না, ওরে কে দিবে? ইয়ার্ন দিবে, আর ও কি দিবে? ফেব্রিক দিবে। একটা ডাইং ইন্ডাস্ট্রি, সেটা সাপ্লায়ার কি হবে আর এটার আউটপুট কি হবে? ওই ফেব্রিক দিবে, ও ডাইং করবে, এরপর এই ফেব্রিক ও ফিনিশিং এ পাঠিয়ে দিবে, ও গার্মেন্টসে পাঠিয়ে দিবে, এই তো। তো এখানে পার্সন বুঝেছে না, সাপ্লায়ারটা বলতে পার্সন বুঝেছে না, যে সাপ্লায়ারটা কে। আরে না, ইন্নালিল্লাহ, ও আপনি এই প্যাচে আছেন। সাপ্লায়ার বলতে আমরা পার্সন, সাপ্লায়ারের নাম, সাপ্লায়ারের ব্র্যান্ড, সাপ্লায়ার কোম্পানি না মানে কি জিনিসটা না, সাপ্লায়ার কারা, এটা সাপ্লায়ার কারা হইতে পারে?
হ্যাঁ ওইটাই তো কারা, ওইটাই তো। হ্যাঁ, এই যে টমের দোকানের সাপ্লায়ার, আমরা কি কোনো সাপ্লায়ারের নাম বলছি? না না, নাম তো এখানে তাহলে? আছে, নাম তাহলে? কারা। হ্যাঁ, সেক্ষেত্রে ঠিক আছে, আপনার এখানে। ইন্ডাস্ট্রির সাপ্লায়ারটা কি হবে? ইয়ার্ন সাপ্লায়ার, আচ্ছা মানে গার্মেন্টস সিকুয়েন্স সাপ্লায়ার হবে ফেব্রিক সাপ্লায়ার। That's it. ফেব্রিক। ওইটাই। আয় আচ্ছা আচ্ছা, এটা কি শুধু ফ্যাব্রিক সাপ্লায়ার হ্যাঁ, হচ্ছে ওইটাই। না অন্য কোনো ওয়ার্ড দিয়ে সেটা ডিসকাস করা যায়? যেমন এটাই তো যেমন আপনি চাইতেছেন কি সেটাই তো জানতে চাইতেছি। এটাই ফেব্রিক। তুমি আমাদের মাথায় খেলছে যে ফ্যাব্রিক সাপ্লায়ার, হ্যাঁ। কিন্তু এটা খেলে না, এটা কি দিয়ে ডিসকাস করলে স্যার বুঝবে এটা ফ্যাব্রিক সাপ্লায়ার? একটু লিখে দিলেই তো স্যার বুঝে নিব। হ্যাঁ, কিন্তু এটাই কি আসলে অ্যাকচুয়াল হ্যাঁ। অ্যান্সার না? এটাই তো আমরা কনফিউজ। তাহলে এইটুকু আছে, এইটুকু লেকচার আছে, আমরা তো কি আনসার হবে? তোমরা কি স্যার আমরা তো কোম্পানি কে ফ্যাব্রিক বানাইতেছে না কি কি কে এটাই তো বুঝতেছি না স্যার। এর জন্য তো স্যার ভুলাই গেছি। এই যে মাথা আপনাদের মাথা যে একটা সরল মাথা নেই, জি স্যার, উহা যে একটা জটিল মাথা, জি এটা স্যার। হচ্ছে তাহার প্রমাণ। স্যার আমরা যেটা ভাবি আমরা ক্লাসে এত বেশি শুনি যে আমাদের জটিল মাথা, এর জন্য পরীক্ষার হলে স্যার জটিল মাথাই কাজ করে। এই কারণে সরল কোশ্চেন এর দিয়েছি, জন্য স্যার প্রশ্নই অ্যানসার করি না। আরো সরল ভাবে লেখা। স্যার সামনে গিয়ে উল্টাপাল্টা বলার থেকে স্যার প্রশ্ন অ্যানসার না করাটা সেভ মনে হচ্ছে। স্যার ও একটা কি উত্তর লিখে আচ্ছা, স্যার আমি দেখছি। স্যার আপনি খাতা দেখেন, স্যার ও খাতাটা খুব ভালো করে দেখেছেন। আচ্ছা বাদ দাও, তুমি ওই ইয়াবে নেক্সট ক্লাসে, আচ্ছা তোমাদের খাতা এর দেখে জন্যই শেষ স্যার করো। বলছিলাম যে কোশ্চেন তোমার- টাইমে একটু এই ডিসকাস দাঁড়াও, তোমরা এর আগে আমার সাথে জীবনে ক্লাস করো নাই? কুরসি জি, তোমাদেরকে আমি খাতা দেখাই নাই ক্লাসে? জি স্যার। স্যার এই স্যার তোমাদের তো আমি খাতা নিয়ে আসবো ক্লাসে, কোশ্চেন ডিসকাস করবো, তুমি টেনশন নাও কেন? স্যার আপনার আগের কোর্সে আমি 30 এ 29 পাইছি, এবারে 0 পাবো না স্যার। এই দুঃখটা বুঝেন। Zero পাবো হ্যাঁ, না? আসলে উদ্বিগ্ন না স্যার। আচ্ছা, জিরো না পাইলে তো তোমার খুশি হওয়ার কথা। মাইনাস পাবো, -1 2 3 দিবেন আপনি। আচ্ছা, ব্যাপার না। লেখা। তাহলে এই কারণে টেনশন নাও কেন? আমি তো খাতা নিয়ে আসবো ক্লাসে, দেখাবো এবং কোশ্চেন নিয়ে ভিডিও করার ডিসকাস করবো। tension নাও না। আচ্ছা, শেষ করে এটা শেষ করে দিই। সেটা হচ্ছে এইটা আজকে লাস্ট স্লাইড, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এ অ্যাটিটিউড। অ্যাটিটিউড খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন? কেন অ্যাটিটিউড এত ইম্পর্টেন্ট কেন? অ্যাটিটিউডই তো একটা মানুষের বাহ্যিক প্রকাশটা পায়, তার অ্যাটিটিউডই। আর তার উপরে ডিপেন্ড করে যে আমার কনজিউমার তার উপরে- কিরকম এবং সে আমাকে কি নিতে পারে। তোমাদেরকে মানে ইয়ার কোর্সে শর্ট অ্যানালাইসিস করানো হয়েছিল? জি স্যার। জি স্যার। তোমরা সবাই নিজেদের শর্ট অ্যানালাইসিস জি করছো? স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, যেই আমলে ওই টিচার অ্যাসাইনমেন্ট দিছে বা জোর করে করাইছে, সেই আমলে যা শর্ট অ্যানালাইসিস করছো, বাট তোমাদের নিজেদের কখনো সেলফ ইভ্যালুয়েশন করার অভিজ্ঞতা আছে? সেলফ অ্যাসেসমেন্ট? হ্যাঁ, গত সেমিস্টার মনে হয় আপনি আমাদের করাইছিলেন শর্ট অ্যানালাইসিস না। নিজেদের উপরে। বুঝো বাবা, বুঝো না সেটা হচ্ছে যে, তারপরে জিজ্ঞাসা করেন সব আমি একটা ছেলে, ঠিক আছে, তো তার মানে যেহেতু আমি একটা ছেলে, তাহলে আমার মধ্যে ছেলেদের কিছু বৈশিষ্ট্য থাকার কথা, জি স্যার। এবং ধরে নিয়ে আছে, ধরে নিচ্ছি আছে। স্যার তো বলতে এখন আমি সেটা প্রমাণ করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিব না যে তুমি প্রমাণ করো সে ছেলে কিনা, না, এটা তো সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ইভ্যালুয়েশন। জি স্যার। এখন তুমি চিন্তা করবা যে একটা ভালো ছেলের মধ্যে, একজন আদর্শ পুরুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, তার মধ্যে আমার মধ্যে কি কি আছে আর কি কি নাই। আর আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্যের সাথে যায় না। চাইবি না 16তম সাথে ম্যাচ খাইনি এটা জি স্যার। এই, বুঝতে পারছো কি করতে হবে? আজকে বাসায় গিয়ে কি করবা? সেলফ শর্ট অ্যানালাইসিস। অ্যাসেসমেন্ট, সেলফ ইভ্যালুয়েশন। স্যার আদর্শ পুরুষের কি কি গুণ এটাই তো জানেন না স্যার। তুমি করবা আদর্শ হুজুরের সাথে তুলনা। একজন আদর্শ হুজুরের কি কি বৈশিষ্ট্য থাকার কথা, তোমার মধ্যে কি আছে আর কি নাই। আর বাকি যারা নিজেদেরকে পুরুষ ভাবে, তারা করবে আদর্শ পুরুষ বা একটা ভালো ছেলের বৈশিষ্ট্যের সাথে তুলনা। যারা নিজেদেরকে মেয়ে ভাবে, একটা ভালো মেয়ে। যারা নারী ভাবে, আদর্শ নারী। কথা বুঝাতে পারছি? স্যার।
বন্ধ